আচ্ছা, এবার চলো নবম অধ্যায় উদ্ভিদের শরীর তত্ত্ব। উদ্ভিদের শরীর তত্ত্বটা কি? উদ্ভিদের শরীর তত্ত্ব হলো যে উদ্ভিদ বিজ্ঞানের যে শাখায় তোমার উদ্ভিদের বিভিন্ন শরীরের বিষয় নিয়ে আলোচনা করা হয়। দেখো উদ্ভিদের তাহলে শরীর তত্ত্বটা কি? উদ্ভিদের বিভিন্ন শরীরতাত্ত্বিক যে আলোচনা বা বিষয়তে আলোচনা করা হয় যে শাখায় তাকে উদ্ভিদের শরীরতত্ত্ব বলা হয়। এখন এই উদ্ভিদের শরীরতত্ত্বের জনক কাকে বলা হয়? যেমন আমরা ভাইরোলজির জনক, ব্যাকটেরিওলজির জনক দেখছি, তেমন উদ্ভিদের শরীরতত্ত্বের একজন জনক আছে, সেটাকে এটা হলো স্টিভেন হিলস। স্টিভেন হিলসকে কি বলা হয়? শরীরতত্ত্বের জনক। কেন বলা হয়? কারণ ইনি বলে মানে এই মানে বিজ্ঞানী বলে যে তোমার উদ্ভিদ খাদ্য তৈরি করে কিভাবে? সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি করে, এই জন্য একে শরীরতত্ত্বের জনক বলা হয়। তারপর দেখো তোমার উদ্ভিদের শরীরতত্ত্ব যে উদ্ভিদ মানে এই অধ্যায়ের ক্ষেত্রে তোমার 3টা পার্ট পাবা, যেমন খনিজ লবণ পরিশোষণ, সালোক সংশ্লেষণ আর একটা শ্বসন। তো এই ক্ষেত্রে আমরা সবার প্রথম যেটা দেখবো সেটা হলো খনিজ লবণ পরিশোষণ। এই খনিজ লবণ পরিশোষণে সবার আগে যে বিষয়গুলো জানা লাগবে, এই খনিজ লবণ পরিশোষণের অঙ্গ কোথায়? অঙ্গ হলো তোমার স্থলজ উদ্ভিদ এবং জলজ উদ্ভিদের দুই জায়গায় দুই রকম। দেখো দুই জায়গায় দুই রকম বলতে তোমার স্থলজ উদ্ভিদের খনিজ লবণ পরিশোষণের অঙ্গ কোনটি? মূলের অগ্রভাগ। আর জলজ উদ্ভিদের কোথায় হয়? সম্পূর্ণ অঙ্গে তোমার খনিজ লবণ পরিশোষণ হয়। এবার দেখো এটা কি অবস্থায় খনিজ লবণ কি অবস্থায় পরিশোষণ হয়? আয়ন হিসেবে পরিশোষণ হয়। একথা আয়ন কি? ক্যাটায়ন বা অ্যানায়ন হিসেবে। তারপরে কোন 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 তোমার উপাদান মাটি হতে শোষিত হয়? সেটি কি? কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন। এইগুলা বাদে যে সকল উপাদান আছে তোমার খনিজ লবণের মাটি থেকে শোষিত হয়। তারপর দেখো দ্রুত গতিতে শোষিত হয় কোনটি? পটাশিয়াম নাইট্রেট। এবং স্লো কোনটি শোষিত হয়? ক্যালসিয়াম সালফেট। এবার দেখো তারপরে আসো এই যে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে কিছু উপাদান আছে যেগুলো অত্যাবশ্যকীয় উপাদান, সেগুলো হলো 17টি। অত্যাবশ্যকীয় উপাদান কয়টি? 17টি। এখন এটা আমরা অত্যাবশ্যকীয় উপাদান কি কারণে বলছি? এর বলার একটা কারণ আছে। কারণটা হলো তোমার এই উপাদানগুলো ছাড়া উদ্ভিদ তোমার বাঁচতে পারে না, স্বাভাবিকভাবে বাড়তে পারবে না, কিন্তু এগুলো আবার তোমার গঠন বা বিপাকীয় প্রয়োজনীয় অংশ থাকে, এই জন্য একে কি বলা হবে? অত্যাবশ্যকীয় উপাদান। অত্যাবশ্যকীয় মানে হলো তোমার যেগুলো ছাড়া আসলে চলতে পারে না। তোমার অত্যাবশ্যকীয় কি? তোমার যারা মৌলিক চাহিদা আছে, তো মৌলিক চাহিদার ভিতরে তোমার মৌলিক চাহিদাগুলো কেন বলেছে? ওইগুলো তোমার লাগবেই, তাই না? ঠিক তেমন উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান, এগুলো ছাড়া জীবনচক্র সম্পন্ন হইতে পারে না। তারপরে দেখো যে উদ্ভিদের দরকারি কিছু মৌল আছে, সেই মৌলগুলা কি কাজে লাগে? সেগুলো কি কাজে লাগে? দেখো ম্যাগনেসিয়াম কি কাজে লাগে? ক্লোরোফিল অণু গঠনে কাজে লাগে। ক্লোরোফিল আমরা জানি, ক্লোরোফিল কি করে? সালোক সংশ্লেষণের জন্য দরকারি। তারপরে দেখো সিলিকন কিসের জন্য দরকারি? ঘাসের জন্য দরকারি। তারপরে দেখো ফসফরাস কি কারণে কাজে লাগে? পাতা ঝরে পড়ার, ফসফরাসের অভাবে কি হয়? উদ্ভিদের পাতা ঝরে পড়ে। এবার দেখো তোমার সোডিয়ামের ক্ষেত্রে কি হয়? সিপোর উদ্ভিদের এটি মাইক্রোমৌল। সোডিয়াম কি? সিপোর উদ্ভিদ। সি4 সোডিয়াম, মনে রাখো সি4 সোডিয়াম। আর আয়োডিন কি? আয়োডিন কোথায়? আমরা জানি সামুদ্রিক মাছ খাই। কারণ আমরা কথায় বলি সামুদ্রিক মাছ কেন খাইতে বলি? যে তোর আয়োডিনের অভাব রয়েছে, আয়োডিনটা পূর্ণ হয়ে যাবে। তাহলে সামুদ্রিক শৈবালের জন্য কি কাজে লাগে? আয়োডিন কাজে লাগে। আর কোবাল্ট কি করে? নাইট্রোজেন ফিক্সিং এ কাজে লাগে। তো আমরা দেখো এখানে কি জানলাম? তোমার পরিশোষণের ক্ষেত্রে পরিশোষণ অঙ্গ কোনগুলো আছে, তারপর তোমার অত্যাবশ্যকীয় উপাদান কয়টি? 17টি। আর এই যে তোমার উদ্ভিদের যে বিভিন্ন উপাদান আছে, দরকারি মৌলসমূহ কি কি কাজে লাগে। তারপরে দেখো আসবো আমরা আমাদের মাইক্রোমৌল এবং ম্যাক্রোমৌল মুখস্থ করা লাগবে। এখন আমি বলি মুখস্থ করা লাগবে মানে তোমার পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সেম টাইপের, নিচের কোনটি ম্যাক্রোমৌল বা নিচের কোনটি মাইক্রোমৌল, বা নিচের কোনটি ম্যাক্রোমৌল নয়, নিচের কোনটি মাইক্রোমৌল নয়। কিভাবে মনে রাখবো? জাস্ট একটা মনে রাখবো, মানে একটা মনে রাখলে আমরা অপোজিট ভাবে আরেকটা পাবো। তো মনে রাখার টেকনিকটা কি? MGK ক্যাফে ফর নাইস চপস। এইটা আমিও শিখছি, আমি এভাবে মনে রাখছি, তোমরাও আশা করি। এর অনেক ছন্দ আছে সব জায়গায়, যে কোনো একটা মনে রাখলে এটা তোমার যেভাবে সুবিধা হয় তুমি সেভাবে পড়বে, বাট আমি এভাবে মনে রাখছি। MG-তে কি? এটা হলো ম্যাগনেসিয়াম। তারপরে যে পটাশিয়াম, ক্যালসিয়াম, নাইট্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার। এবার দেখো এইগুলা তোমার এখানে একটা পরিমাণ দেয়া আছে, পরিমাণগুলো জাস্ট নাইস টু নো, জানতে পারো না পারো। এখন মাইক্রোমৌল তুমি যদি চাও যে ভাই আমি ম্যাক্রোমৌল মনে রাখতে পারবো না, মাইক্রোমৌল মনে রাখবো, সেই মাইক্রোমৌল মনে রাখার জন্য এখানে একটা ছন্দ ব্যবহার করা হয়েছে, সেটা দেখো মলি, নেতাজি, ম্যাঙ্গোলোয়া, বকলো। মনে রাখতে পারো। এখানে আরো একটা ছন্দ দেয়া আছে, এখানে ছন্দের অভাব নাই।
তুমি যদি অন্যান্য জায়গা বিভিন্ন জায়গায় নেট দেখো তারপর ছন্দের অভাব নেই, বাট তোমার আমি এইভাবে মনে রাখতাম, এই জন্য এটা দিছি। তোমার যেটা সুবিধা হবে তুমি সেটাই মনে রাখবা। তারপরে দেখো তোমার এই প্রশোধনের ক্ষেত্রে তোমার 3 সংক্রান্ত কিছু জিনিস আছে, সবকিছু 3 প্রকার, এইটা তোমার তোমার জানতে হবে। এক জায়গায় করা আছে, এর মাধ্যমে তোমার আর কি এটা তুমি পার্থক্য করলে বুঝতে পারবে যে 3 সংক্রান্ত কি কি সমস্যা আছে এই অধ্যায়ে। এবার দেখো 3 সংক্রান্ত সমস্যা কি কি। উদ্ভিদের মাটি থেকে শোষণ করে না কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, 3টা। প্রশোধনকে কয় ভাগে ভাগ করা হয়? 3 ভাগে ভাগ করা হয়। প্রশোধন আমরা একটু পরেই পড়বো কি কি। পত্ররন্ধ্রীয়, কিউটিকুলার, লেন্টিকুলার। রক্ষী কোষে কি থাকে? সুস্পষ্ট নিউক্লিয়াস থাকে, বহু ক্লোরোপ্লাস্ট থাকে, ঘন সাইটোপ্লাজম থাকে। এই যে অধ্যায়ে 3 সংক্রান্ত কিছু তথ্য আছে, এগুলো এক জায়গায় করে দেওয়া হয়েছে। তারপরে দেখো তোমার মাটিতে খনিজ লবণের প্রাপ্যতার উপর ভিত্তি করে 2টা মতবাদ রয়েছে। সেই মতবাদ 2টা কি কি? মতবাদ 2টা হলো কার্বন ডাই অক্সাইড মতবাদ এবং কন্ট্যাক্ট এক্সচেঞ্জ মতবাদ। ঠিক আছে। তারপর খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া কয়টি? 2টি। মতবাদ কয়টি আছে? 2টি। আর খনিজ লবণ পরিশোষণের প্রক্রিয়া কয় প্রকার? 2 প্রকার। সক্রিয় পরিশোষণ, নিষ্ক্রিয় পরিশোষণ। সক্রিয় পরিশোষণ এবং নিষ্ক্রিয় পরিশোষণের ভিতরে তোমার আগে বৈশিষ্ট্য জানা লাগবে, এবং এখানে কি কি আছে যে তোমার সক্রিয় পরিশোষণের ভিতরে মানে কোন কোন ধাপ আছে সেগুলো জানা লাগবে। তারপর নিষ্ক্রিয় পরিশোষণ, সক্রিয় পরিশোষণের একটু পার্থক্যটা জানলেও এনাফ। এখন দেখো সক্রিয় পরিশোষণের ধাপগুলো দেখো। আয়ন বাহকের উপর ভিত্তি করে সক্রিয় পরিশোষণ মতবাদটি নির্ভরশীল। 3টি মতবাদ কি কি দেখো। লুন্ডেগর মতবাদ, প্রোটিন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ, আর লেসিথিন বাহক মতবাদ। আর নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ কয়টি? ব্যাপন মতবাদ, আয়ন বিনিময় মতবাদ, ডোনান সাম্য অবস্থা, ব্যাপক প্রবাহ মতবাদ। এখান থেকে কিভাবে কোশ্চেন আসবে এটা আমাদের জানতে হবে। বলবে যে নিচের কোনটি সক্রিয় পরিশোষণের মতবাদ নয়, বা নিচের কোনটি নিষ্ক্রিয় পরিশোষণের মতবাদ নয়। এটা জানার জন্য সহজে আমি একটা ছন্দ ব্যবহার করছি, সেটা হলো বাবার দোয়া। বাবার দোয়া এর মাধ্যমে তুমি কি জানতে পারো? দেখো একটা বয়াকাতে তোমার ব্যাপন প্রবাহ, আর একটা বতে কি? ব্যাপক প্রবাহ। ওকে। আবার এই যে দতে ডোনান সাম্য অবস্থা, আর এই যে 29 আকারে আতে হলো তোমার আয়ন বিনিময় মতবাদ। ঠিক আছে। তো বাবার দোয়া, এই যে বাবার দোয়া, ব্যাপন প্রবাহ, ব্যাপক প্রবাহ, ডোনান সাম্য অবস্থা, আর আয়ন বিনিময় মতবাদ। এখান থেকে এভাবে কোশ্চেন আসবে। তারপরে দেখো তোমার নিষ্ক্রিয় পরিশোষণে যে 4টা মতবাদ ছিল, সেই মতবাদ কারা দিয়েছে, সে পূর্ববক্তা কারা। এটা জাস্ট তোমার কি নাইস টু নো, এনটিকে একবার রিডিং করবো, আর কিছুই না। এবার আসো নিষ্ক্রিয় পরিশোষণ এবং সক্রিয় পরিশোষণে আমি বলছিলাম পার্থক্যটা পড়া লাগবে, সেই পার্থক্যটা আমরা পড়বো। সেই পার্থক্যটা কি দেখো। দেখো নিষ্ক্রিয় এবং সক্রিয় পরিশোষণের পার্থক্য। নিষ্ক্রিয় মানে কি? যেটা নাই। নিষ্ক্রিয় পরিশোষণ মানে বুঝবা এক হিসেবে নাই। তো দেখো বিপাকীয় শক্তি প্রয়োজন নয়, কিন্তু সক্রিয় পরিশোষণের প্রয়োজন। শ্বসন আর কি হয়? যেহেতু বিপাকীয় শক্তির প্রয়োজন বৃদ্ধি পায়, আর এখানে কি থাকে? স্বাভাবিক থাকে। দেখো ক্যাটন এবং অ্যানায়ন শোষণ একই সাথে ঘটে, এদের ঘটেই না। তারপর দেখো আয়ন বাহক হবে, এদের হবেই না। তারপর দেখো এনজাইম প্রয়োজন, এদের প্রয়োজন নেই। ওকে। নিষ্ক্রিয়তে কিছুই না এক কথায়। তারপরে দেখো আমাদের এই যে পরিশোষণের জন্য এটাই লাস্ট, পরিশোষণের এটাই লাস্ট স্লাইড, সেটা হলো তোমার এর প্রভাবক। প্রভাবক সময় আমাদের কি করতে হবে? প্রভাবক গুলোর নাম জানতে হবে, কারণ তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে নিচের কোনটি পরিশোষণের প্রবাহক, বা খনিজ লবণ পরিশোষণের প্রভাবক। এখন দেখো তোমার প্রভাবকের যে আলোচনাগুলো আছে, এই আলোচনাগুলোর জন্য জাস্ট একবার রিডিং পড়বা। এইগুলো জাস্ট রিডিং, এগুলো জাস্ট রিডিং পড়বা, রিডিং। কিন্তু এই প্রভাবকগুলোর নাম, এই যে প্রচ্ছেদন, অক্সিজেন বৃদ্ধি অঞ্চল, আয়নের পারস্পরিক ক্রিয়া বা আয়নের মিথস্ক্রিয়া, তাপমাত্রা, আয়নের ঘনত্ব, বাহক অনুবন্ধনী, এসবগুলো তোমার হেডলাইনগুলো মনে রাখা লাগবে, যে কোন কোন প্রভাবক খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে কাজে লাগে। সেটি কি কি মনে রাখার টেকনিক দেখো। একটা আতা ওটু পাবে। আতা ওটু পাবে বলতে জাস্ট একটা মানে মনে রাখবা যে আতা গাছে তোমরা তো জানো আতা ধরে, তো আতা সবসময় কিভাবে ওটু পাবে। তো আতাতে তোমরা কি মনে রাখবা? এই আতার আ দিয়ে যত রকম আ দিয়ে শব্দ আছে সেটা কি দেখো। আয়নের পারস্পরিক ক্রিয়া, আয়নের মিথস্ক্রিয়া, আয়নের ঘনত্ব। ঠিক আছে। তয়াকারে কি হবে? তাপমাত্রা। ওটুতে অক্সিজেন, পতে কি
প্রচ্ছেদন আর বতে বৃদ্ধি অঞ্চল। ওকে, জাস্ট প্রভাবকগুলো মনে রাখার জন্য এখানে তোমার কেন ছন্দ দিয়েছি দেখো, তোমার খনিজ লবণ পরিশোষণে তোমার প্রভাবক আছে, প্রচ্ছেদনের ক্ষেত্রে প্রভাবক আছে, সালোক সংশ্লেষণের প্রভাবক আছে, তারপর হলো তোমার শ্বসনের ক্ষেত্রে প্রভাবক আছে। তো প্রভাবক মনে রাখার অনেক কঠিন, অনেক টাফ, সেই জন্য তোমার ছন্দ ব্যবহার করবা। তাহলে খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, আতা ও টু পাবে। আতার মাধ্যমে কি মনে রাখবো, আতে হলো আয়নের ঘনত্ব, তারপর হলো তোমার আয়নের মিথস্ক্রিয়া, আর কি আয়নের পারস্পরিক ক্রিয়া। আত্মা আকারে কি হবে, তাপমাত্রা, ওটুতে অক্সিজেন, পথে হলো তোমার প্রচ্ছেদন আর বতে বৃদ্ধি অঞ্চল। এবার দেখো তোমার পানি ও খনিজ লবণ পরিশোষণের পার্থক্য, ছোট্ট একটা পার্থক্য। তো পানি কিভাবে পরিশোষণ হয়, শোষণের অবস্থা, পানি কিভাবে পরিশোষিত হবে, নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হবে। পানি যদি তোমার নিষ্ক্রিয়ভাবে পরিশোষিত হয়, এখানে কোনো বিপাকীয় শক্তির প্রয়োজন নেই। আর পানি কি হিসেবে তোমার হলো পরিশোষণ হয়, সেটা অণু হিসেবে। আর খনিজ লবণ কি হিসেবে পরিশোষণ হয়, আয়ন হিসেবে, একটু আগে আমরা দেখছি। আর আয়ন হিসেবে যদি পরিশোষণ হয় আর এটা সক্রিয়ভাবে পরিশোষণ হবে, তাহলে একের বিপাকীয় শক্তির প্রয়োজন পড়বে। আর বাহকের প্রয়োজনীয়তা এখানে নাই, আর এখানে কি আছে। ওকে, জাস্ট এইটাই। এখানে দেখো তোমরা সবসময় দেখবা সক্রিয় এবং নিষ্ক্রিয় পরিশোষণের ক্ষেত্রে নিষ্ক্রিয়টাই নাই বলছে, ঠিক তেমন এখানে পানি পরিশোষণ এবং খনিজ লবণ পরিশোষণের ক্ষেত্রে দেখবা সবসময় পানি পরিশোষণে না, আর খনিজ লবণ পরিশোষণে হ্যাঁ। ওকে, তারপরে দেখো তোমার প্রচ্ছেদন। উদ্ভিদের বিভিন্ন ওই যে বিপাকীয় অঙ্গ থেকে বাষ্প আকারে যে পানি বের হয়ে যায় তাকে কি বলে, প্রচ্ছেদন বলে। প্রচ্ছেদন আমরা অনেক ছোটবেলা থেকে পড়ছি। তো প্রচ্ছেদনের সংজ্ঞাটা এত ইম্পর্টেন্ট না, জাস্ট এর দেখো কতটুকু পরিমাণ পানি প্রচ্ছেদন হয়ে বেড়ে যায়, সেটা কতটুকু, 99% পানি। ওকে, তারপরে দেখো এই যে এতটুকু পানি বাইরে হচ্ছে, তো প্রচ্ছেদন মাপার পরিমাপ করা যন্ত্রের নাম কি, গ্যানোপটোমিটার। ওকে, তারপরে দেখো নেসেসারি ইভিল, প্রচ্ছেদনকে কি বলে, নেসেসারি ইভিং বা প্রয়োজনীয় অমঙ্গল বলে। এটা কে বলছেন, কোন বিজ্ঞানী বলেছে, বিজ্ঞানী কার্টিস বলছেন। তারপরে কি যে প্রচ্ছেদনের প্রধান অঙ্গ কোনটি, তার প্রচ্ছেদন হয় কোন অঙ্গের মাধ্যমে, সবচেয়ে বেশি প্রচ্ছেদন হয় সেটা হলো পাতার মাধ্যমে। আর এখানে দুইটা এক্সট্রা ইনফরমেশন, খেজুর গাছে দৈনিক 300 থেকে 400 লিটার পানি হারায়, আর ভুট্টা গাছে 200 থেকে 300 লিটার পানি হারায় মৌসুমে বা প্রতি 3-4 মাসে। এবার দেখো তোমার প্রচ্ছেদনের প্রকারভেদ। প্রকারভেদের ক্ষেত্রে জাস্ট আমরা ওই যে 3 প্রকারের আগে পড়লাম না, ঠিক তেমন জাস্ট প্রকারভেদ গুলা পড়বো। আর তোমার এখানে কতটুকু মানে কতটুকু পার্সেন্ট পানি এখান থেকে প্রচ্ছেদিত হয় সেটা আমরা পড়বো, ঠিক আছে। এখন দেখো প্রচ্ছেদন তাহলে আমাদের প্রথমে কোনটি সবচেয়ে বেশি প্রচ্ছেদন হয়, কোথায়, পত্ররন্ধ্রে মানে পাতায়। তাহলে পত্ররন্ধ্রের প্রচ্ছেদন তোমার কত পার্সেন্ট হয়, 90 থেকে 95%, অথবা 95 থেকে 98%। আর কিউটিকল ত্বকীয় বা কিউটিকুলার পরিশোধন কতটুকু হয় দেখো, 5 থেকে 10%। আর লেন্টিকুলার কতটুকু হয়, 1%, তাই না। এই যে জাস্ট এই যে কত পার্সেন্ট পানি প্রশোধিত হয় এটা আমাদের জানা লাগবে, কোন প্রকারভেদে কতটুকু পানি প্রশোধিত হয়। তারপরে দেখো কখন প্রশোধিত হয়, সেটা হলো শুধু দিনে রাত সবসময়, দিন রাত সবসময়। এই দুইটা জায়গা তোমার নার্সিং অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, যে তোমার প্রশোধনের পরিমাণ কত এবং কখন প্রশোধিত হয়। তারপরে দেখো তোমার প্রশোধনের ক্ষেত্রে এই যে পত্ররন্ধ্র কাকে বলে। পত্ররন্ধ্র হলো তোমার দুইটি রক্ষী কোষের যে ভেতরে যে রন্ধ্র থাকে সেটা হলো পত্ররন্ধ্র, বা সূক্ষ্ম যে রন্ধ্র থাকে। রন্ধ্র মানে কি, ছিদ্র। দেখো এখানে বলা আছে পাতার ঊর্ধ্ব এবং নিম্ন বহিঃত্বকে দুটি রক্ষী কোষের দ্বারা আবদ্ধ যে সূক্ষ্ম রন্ধ্র তাকে কি বলা হবে, পত্ররন্ধ্র বলা হবে। ইংলিশে পত্ররন্ধ্রের ইংলিশটা কি, এটা হলো স্টোমাটা। অনেক সময় বলে যে পত্ররন্ধ্র না দিয়ে স্টোমাটা দিবে, তো তখন তো তোমরা মানে বুঝবে না যে এটা কি, মানে স্টোমাটা কি। তোমরা তো পড়ছে পত্ররন্ধ্র, কিন্তু পত্ররন্ধ্রের ইংলিশ যে স্টোমাটা এটা জানা লাগবে। সবগুলো ইংলিশ জানা লাগে না, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো স্লাইডে দেওয়া হয়েছে। এখন দেখো এই পত্ররন্ধ্র কোন কোন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে। পত্ররন্ধ্রের কোন কোন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে তোমরা ভেবে দেখো, যে সালোক সংশ্লেষণ, শ্বসন এবং প্রচ্ছেদন। সালোক সংশ্লেষণ, শ্বসন, প্রচ্ছেদন, এই তিনটা জায়গায় কিন্তু পত্ররন্ধ্র কিন্তু নিয়ন্ত্রণ করে। এই পত্ররন্ধ্রের সংখ্যা কত, 1000 থেকে 6000 সেন্টিমিটার স্কোয়ার। পত্ররন্ধ্র কখন সবচেয়ে বেশি খোলা থাকে, সকাল 10টা থেকে 11টা এবং বিকাল 2টা থেকে 3টা। আর বন্ধ থাকে কখন, রাতে।
ব্যতিক্রম পাথরকুচি গত লেকচার মানে বিগত লেকচারে আমি বিগত অধ্যায় এই লেকচারের বিগত অধ্যায়ে কিন্তু আমি পড়ছি যে পাথরকুচি তোমার ব্যতিক্রম, কারণ কি পাথরকুচিতে তোমার দিনের বেলা বন্ধ থাকে এবং রাতে খোলা থাকে। পত্ররন্ধ্রের পূর্বাভক কি কি? আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প। এই যে পত্ররন্ধ্রের পূর্বাভক এখানকার সবচেয়ে ইম্পর্টেন্ট জায়গা। পত্ররন্ধ্রের পূর্বাভক কয়টি? 3টি। আলো, তাপমাত্রা, জলীয় বাষ্প। নট তাপ, তাপ কিন্তু নাই। পরীক্ষা কিন্তু দেবে নিচের কোনটি পত্ররন্ধ্রের পূর্বাভক নয়, সেখানে দেবে আলো, তাপ, তাপমাত্রা, জলীয় বাষ্প। তোমরা কিন্তু ভুল করে মনে করবে তাপও আছে, কিন্তু তাপ না, কিন্তু তাপমাত্রা, তাপমাত্রা। আর কোন লাইট পত্ররন্ধ্র খোলায় তোমার ত্বরান্বিত করে? কোন লাইট? ব্লু লাইট। ব্লু মানে কি? নীল, নীল। তাহলে কি নীল আলো পত্ররন্ধ্র খোলায় ত্বরান্বিত করে। আর লুকায়িত পত্ররন্ধ্র থাকে কোন উদ্ভিদে? মরুজ উদ্ভিদে। মরুজ উদ্ভিদে লুকায়িত পত্ররন্ধ্র থাকে। তারপরে দেখো তোমার পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার যে কিছু মতবাদ আছে, সেই মতবাদগুলো কারা দিছে? মতবাদগুলোর মানে প্রবক্তা কোন বিজ্ঞানী, এগুলো তোমাদের জানা লাগবে। মতবাদগুলো কি কি? প্রথমে দেখো এই যে বিজ্ঞানী মল, এইচ ভন মল, এটা মনে রাখবা। কিসের কারণে পত্ররন্ধ্র হয়? স্ফীত, রক্ষী কোষের স্ফীতির কারণে পরিবর্তন ঘটে, ঠিক আছে। তারপর এই যে লয়েড কি দিছে? অবিশ্রবণিক চাপ। অবিশ্রবণিক চাপের কারণে কি হয়? পত্ররন্ধ্র খোলা বন্ধের কারণ কি? অবিশ্রবণিক চাপ। আর সায়েরি কি বলছে? পিএইচ এর কারণে। ওকে, পিএইচ এর কারণে পত্ররন্ধ্র কি হয়? খোলে বা বন্ধ হয়। আর ইমামুরা কি বলছে? পটাশিয়াম আয়নের ফলে পত্ররন্ধ্র খোলে এবং বন্ধ হয়, এটা জানা লাগবে। দেখো এখন পিএইচ এর ক্ষেত্রে তোমার সায়েরি কি বলছে? পত্ররন্ধ্র পিএইচ 5 হলে বন্ধ হয় এবং পিএইচ 7 হলে পত্ররন্ধ্র খোলা থাকে, ঠিক আছে। এটা কিসের কারণে হয়? স্বেচ্ছার এবং চিনির পরিবর্তনের কারণে। এখন দেখো পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার এই যে কারণ, এই যে কয়েকটা বিজ্ঞানীর নাম এবং তোমার এই পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়ার কারণ, এই কারণগুলো তোমার জানা লাগবে। রিডিং করবা, দেখবা মনে থাকবে। এটা মনে রাখবা মল স্ফীতি। মল মানে বুঝছো, এখন আমি আর ব্যাখ্যা করছি না। মল স্ফীতি। লয়েড হলো তোমার অবিশ্রবণিক চাপ, আর সায়েরি পিএইচ, আর ইমামুরা পটাশিয়াম। এখন দেখো এই যে ইমামুরা পটাশিয়াম বলছিল, এটা কি বলা হয়? আধুনিক মতবাদ বলা হয়, ঠিক আছে। একে কি বলা হবে? আধুনিক মতবাদ বলা হবে। আর এই যে তোমার অবিশ্রবণিক চাপ যে কারণে, সেটা হলো স্টারসোগার মতবাদ বলা হয়। আর পানির অভাবে কোন অ্যাসিড ক্ষরিত হয়? অ্যাবসাইসিক অ্যাসিড ক্ষরিত হয়, এটা মনে রাখতে হবে। পানির অভাবে কোন অ্যাসিড ক্ষরিত হয়? অ্যাবসাইসিক অ্যাসিড ক্ষরিত হয়। এবার দেখো আমরা পরে যাই। এই অধ্যায়ে এই যে অবিশ্রবণ, তারপর হলো তোমার ব্যাপন, এই বিষয়ে কিছু সংজ্ঞা আমি এক জায়গায় করে দিচ্ছি, যাতে হলো তোমাদের প্যাচ না লাগে। অবিশ্রবণ কি? একটি বৈষম্যবদ্ধ ঝিল্লি, যেখানে ঝিল্লি থাকবে এবং তোমার বেশি ঘনত্বের স্থান থেকে কম ঘনত্বের স্থানে যখন ব্যাপিত হবে, তাকে কি বলা হবে? অবিশ্রবণ হবে। তো দেখো একই দ্রাবক বিশিষ্ট বৈষম্যবদ্ধ ঝিল্লি থাকবে দুইটি পৃথক দ্রব্যের বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ব্যাপিত হবে। কম ঘনত্বের এলাকার দিকে ব্যাপিত হওয়াকে কি বলা হবে? অবিশ্রবণ বলা হবে। এখন দেখো এখানে বলেছে একই দ্রাবক বিশিষ্ট হতে হবে কিন্তু। আর ব্যাপন কি? ব্যাপন হলো কোনো পদার্থ যখন বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে চলে আসবে, তাকে ব্যাপন বলা হবে, বা কম ঘনত্ব থেকে যখন বেশি ঘনত্বের দিকে চলে আসে তাকে ব্যাপন বলা হয়। আর প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন কি? কোষ সহ পানি বেরিয়ে এসে প্রোটোপ্লাজম সংকুচিত হয়, তাকে কি বলা হয়? প্লাজমোলাইসিস বা প্রোটোপ্লাজম সংকোচন। আর টার্জিটিটি কি? তোমার পানির সংগ্রহের ফলে কোষ স্ফীত হওয়া, ঠিক আছে। ইমবাইবিশন কি? কলয়েড জাতীয় পদার্থের তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়া। তরল পদার্থ শোষণের বিশেষ প্রক্রিয়াকে কি বলা হয়? ইমবাইবিশন। আর হাইড্রোফিলিক পদার্থ কি? যেগুলো তোমার যে আঠা, সেলুলোজ, এস্টার্স, প্রোটিন, জেলাটিন, এগুলো কি পদার্থ? হাইড্রোফিলিক পদার্থ। এগুলো মনে রাখবা কিভাবে? দেখো সুন্দর এখানে একটা জিনিস দেয়া আছে, আসল টিন। বলে না যে গরু মার্কা টিন, বা হলো তোমার বাড়ি ঘর করার সময় যে টিন, কোন টিন ভালো, যেরকম তোমার গরু মার্কা, মোরগ মার্কা, এসব টিন বলে। তো মনে রাখবা আসল টিন। ওকে, বাড়ি বানানোর সময় যে কাজে লাগে আসল টিন। আসল টিন দিয়ে কি মনে রাখতে পারো? আঠা, স দিয়ে সেলুলোজ, স দিয়ে স্টার্চ, আতে আঠা, স দিয়ে সেলুলোজ, স্টার্চ, দন্তস্বয়। তবে তোমার যে আছে কি? টিন, জেলাটিন। ওকে, এইভাবে মনে রাখতে পারো। তারপর দেখো তোমার পরিশোধন এবং বাষ্পীভবনের ভিতরে পার্থক্য। আমরা জানি পরিশোধন কি? পরিশোধন যখন তোমার উদ্ভিদের একটি শৈলবৃত্তীয় প্রক্রিয়া, তাই না?
প্রশোধন কি একটা শৈলবৃত্তীয় প্রক্রিয়া। আর বাষ্পীভবন কখন ঘটে, যখন হলো তোমার তাপ দেওয়া হয়, তাপের ফলে যে বাষ্প পরিণত হয় তখন সেটা বাষ্পীভবন হয়। এখন তাকে বিষয়ে আমরা পার্থক্যটা দেখি যে প্রশোধন কি একটি শৈলবৃত্তীয় প্রক্রিয়া, আর এটি কি ভৌত প্রক্রিয়া। আর এটি কি, এটা চাপের প্রভাবে প্রশোধন কি হয়, ঘটে, আর এটি ঘটে না। এখন দেখো পানির তলে প্রশোধন যখন হয় তখন তোমার পানির তলে আর্দ্রতা দেখা যায়। কি হয়, আর্দ্রতা দেখা যায় যখন প্রশোধন পাতা দিয়ে প্রশোধন হয়ে প্রশোধনের মাধ্যমে পানি তোমার বাষ্পে মানে বাষ্প হয়ে চলে যাবে, তখন কি হবে, তোমার উপরে একটু পাতার উপরে আর্দ্রতা দেখা যায়, কিন্তু পাতার উপরিতলে কোনো আর্দ্রতা দেখা যায় না, শুষ্কতা দেখা যায় বাষ্পীভবনের কারণে। এবার দেখো কোথায় কোথায় প্রশোধন হয়, যেমন জীবিত কোষে প্রশোধন সংঘটিত হয় কিন্তু বাষ্পীভবন জড়িত থাকে না। আর কি, আর প্রোটোপ্লাজম দিয়ে নিয়ন্ত্রিত, কিন্তু এখানে প্রোটোপ্লাজমের কোনো ভূমিকা নেই। প্রশোধন এবং বাষ্পীভবনের ভিতরে পার্থক্যটা জাস্ট রিডিং পড়লেই মনে থাকবে, রিডিং, এটাও রিডিং। এই অধ্যায়ে জাস্ট হলো তোমার এই যে সালোক সংশ্লেষণ বা শ্বসন বা খনিজ লবণ পরিশোষণে তোমার যে মৌলগুলো আছে, যে 17টা মৌল আছে, তারপর ম্যাক্রো মৌল কোনটা মাইক্রো মৌল, এগুলো ইম্পর্টেন্ট। তারপরে আসো সালোক সংশ্লেষণ। সালোক সংশ্লেষণ আমরা তো সেই ছোটবেলা থেকেই জানি যে সালোক সংশ্লেষণ বলতে কি বোঝায়, মানে যে প্রক্রিয়ায় তোমার উদ্ভিদ খাদ্য তৈরি করে, তাই না, কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য তৈরি করে তাকে সালোক সংশ্লেষণ বলে। দেখো তাইলে যে রাসায়নিক প্রক্রিয়ায় উদ্ভিদ কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রস্তুত করে তাকে কি বলা হবে, সালোক সংশ্লেষণ বলা হবে। এখন এইটা সংখ্যাটা চাইতে আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হলো সালোক সংশ্লেষণের নামকরণ করেন কে, বার্নেস নামকরণ করেন। আর এর উপকরণ কি কি, সালোক সংশ্লেষণে কি কি উপকরণ লাগে সেটা হলো 6 অণু কার্বন বিশিষ্ট কার্বন ডাই অক্সাইড, 50 থেকে 60 ফোটন কণা এবং 12 অণু পানি, আর ক্লোরোফিল লাগে। ঠিক আছে, আর ক্লোরোফিল অংশগ্রহণ করে, ক্লোরোফিলের কারণে তো সালোক সংশ্লেষণ হয়। এবার দেখো অঙ্গ, কোথায় কোথায় সালোক সংশ্লেষণ হয়, সবুজ পাতা, সবুজ কচিকাণ্ড, থ্যালাইড জাতীয় উদ্ভিদের থ্যালাস এবং ফুলের বৃতি ও সবুজ ত্বকে, যেহেতু সবুজ হলে সেটা ক্লোরোফিল, তো সেখানে কি হয়, সালোক সংশ্লেষণ ঘটে। এখন সমগ্র দেহে যাদের ক্লোরোপ্লাস্ট, কোন কোন উদ্ভিদের সমগ্র দেহে ক্লোরোপ্লাস্ট থাকে, সবুজ শৈবাল, রিক্সিয়া, মার্সেন্টিয়া এবং থ্যালাইড, এগুলোতে কি হয়, সমগ্র দেহেই ক্লোরোপ্লাস্ট থাকে। আর তোমার এই যে কোয়ান্টোসোমে কি থাকে, প্রায় 200 থেকে 300টি ক্লোরোফিল এ থাকে। এটা দেখতে পাবে যে ক্লোরোফিল এ থাকে কয়টি, 200 থেকে 300টি। এবার আসো যে সালোক সংশ্লেষণে বিভিন্ন রঞ্জক পদার্থ থাকে, সেই রঞ্জক পদার্থগুলার কালার কেমন বা তোমার ক্লোরোফিলের ভিতরে কি কি আছে এগুলো আমাদের জানতে হবে। যে তোমার ক্লোরোফিলের ভিতরে আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল বি, তারপর তোমার ক্যারোটিনের ভিতরে ক্যারোটিন, জ্যান্থোফিল, আর এই যে ফাইকোবিলিনের ভিতরে আছে ফাইকোসায়ানিন, ফাইকোইরিথ্রিন, এগুলোর বর্ণ কি বর্ণ, এখানে আমি বিভিন্ন বর্ণ দিয়ে দিয়েছি। যে ক্লোরোফিল মানে কি সবুজ, তাই না, তো দেখো ক্লোরোফিল এ হলো মূল পিগমেন্ট ক্লোরোফিলের, ওকে, ক্লোরোফিল এ হলো ক্লোরোফিলের মূল পিগমেন্ট, আর ক্লোরোফিল বিও থাকে। আর ক্যারোটিনয়েডস এর দেখো তোমার ক্যারোটিন হলো কমলা বর্ণের, এটা কমলা বর্ণের দিছি। আর দেখো জ্যান্থোফিল কি হলুদ, এখানে হলুদ দিলে বোঝা যাবে না, বুঝছো, কারণ হলুদ দিলে বোঝা যাবে না, এই জন্য আর কি জ্যান্থোফিল কোন বর্ণের হবে, হলুদ বর্ণের হবে। আর ফাইকোবিলিনে ফাইকোসায়ানিন কোন বর্ণের হবে, নীল বর্ণের, ফাইকোসায়ানিন নীল বর্ণের, আর ফাইকোইরিথ্রিন কি লাল বর্ণ। এখন দেখো আমি সহজে কিছু জিনিস বলি মনে রাখার জন্য। ক্যারোটিন কমলা ক। এখন ক্যারোটিন আর জ্যান্থোফিল দুইটা ভাই ভাই, তো একটা যদি কমলা হয় আর একটা হবে হলুদ, তো ক্যারোটিন যদি তোমার কমলা হয় তাহলে জ্যান্থোফিল হলুদ হবে, এটা মনে রাখবা। এখন দেখো ফাইকোসায়ানিন, ইরিথ্রিন আমরা জানি তোমার রেড ব্লাড সেল, আরবিসির অপর নাম কি, ইরিথ্রোসাইট, তাই না, ইরিথ্রোসাইটের কারণে কি হয়, রক্ত লাল বর্ণ হয়, তো এখানে দেখো ইরিথ্রিন আছে, তো সেই জন্য এটা কি হবে, লাল হবে। তো ফাইকোসায়ানিন, ইরিথ্রিন, একটা হবে নীল একটা লাল, তো ইরিথ্রোসাইট তাহলে লাল হবে, আর ফাইকোসায়ানিন অপরপক্ষে যেটা আছে সেটা নীল হবে, বুঝতে পারছো। দেখো ক্যারোটিনের কমলা ক মিল আছে, জ্যান্থোফিল অপর পাশে কি হবে, হলুদ হবে, এভাবে মনে রাখতে পারো। তারপরে দেখো তোমরা সালোক সংশ্লেষণের ক্ষেত্রে তোমার যে বিভিন্ন রঞ্জক পদার্থ আছে, তারপর ক্যারোটিনয়েডস আছে, ফাইকোবিলিন আছে, বর্ণ আছে, এই সবগুলো জাস্ট একটা জায়গায় তোমার তথ্যগুলো দেওয়া হয়েছে, এগুলো তুমি রিডিং পড়লে বুঝতে পারবো যে এতক্ষণ যা যা পড়ানো হয়েছে সেইগুলো জাস্ট একবার রিডিং, ওকে, এগুলো একবার রিডিং, আর তাছাড়া কিছুই না, এগুলো একবার রিডিং পড়লে এনাফ। এগুলো তথ্যগুলো তোমার এক জায়গায় দেওয়া হয়েছে, এক জায়গায় করে দেওয়া হয়েছে, যাতে হলো তোমার পড়তে একবার রিডিং পড়লে যাতে মনে থাকে, ওকে, যে ক্লোরোফিল এ বি থাকে, এই সবগুলো তোমার একবার রিডিং পড়তে পারো। তারপরে দেখো তোমার
এই যে ক্লোরোফিলের পরে তোমার এই যে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2, যে তোমার সালোক সংশ্লেষণের যে রঞ্জক পদার্থ, এগুলোর পরে ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 এর ভিতরে পার্থক্যগুলো আমাদের জানা লাগবে। এই অধ্যায়ে পার্থক্য অনেক বেশি আছে, বাট অন্যান্য অধ্যায়ের সাথে পার্থক্যগুলো অনেক মানে লেস ইম্পর্টেন্ট, তারপরেও জেনে রাখা ভালো, কখন যে কোথা থেকে কোশ্চেন আসবে কেউ বলতে পারবে না। এবার দেখো এই যে পার্থক্যগুলোর ক্ষেত্রে ফটোসিস্টেম 1 এর ক্ষেত্রে কি কাজে লাগে? ক্লোরোফিল এ কাজে লাগে। ক্লোরোফিল এ, এখানেও ক্লোরোফিল এ, কিন্তু দেখো ক্লোরোফিল এ 680 আর এখানে ক্লোরোফিল এ 700। যেহেতু এখানে 700, তো এখানে মনে রাখবা যেহেতু ক্লোরোফিল এ এর পরিমাণ এখানে বেশি, তো এখানে দুইটা চক্র হবে, একটা হলো চক্রীয় এবং অচক্রীয়। আসলে কিন্তু এই কারণে হয় না, ব্যাখ্যাটা অন্যটা। এখন তুমি বলো ইন ডিটেইলস ফটোসিস্টেম 1 এবং ফটোসিস্টেম 2 পড়াইতে, ফটোসিস্টেম 1 এবং 2 পড়াই আমার তোমার হলো লেকচার শেষ হয়ে যাবে, ক্লাস পার হয়ে যাবে, কিন্তু ফটোসিস্টেম 1 আর 2 শেষ হবে না। এটা কিন্তু একাডেমিক না, এটা অ্যাডমিশন কোচিং। অ্যাডমিশন কোচিং এ তোমার দেখতে হবে কোন জায়গা থেকে কোশ্চেন আসে, কিভাবে কোশ্চেন আসে। এখন দেখো জাস্ট মনে রাখার জন্য, ক্লোরোফিল এ যেহেতু বেশি, তো এখানে দুইটা চক্র আছে, সক্রিয় এবং অসক্রিয়, দুইটাই ফটোফসফোরাইলেশন ঘটবে, কিন্তু এখানে শুধুমাত্র অসক্রিয় ফটোফসফোরাইলেশন ঘটবে, ঠিক আছে। এখানে দেখো এই 700, তো এখানে বেশি পরিমাণে ক্লোরোফিল থাকে আর এখানে কম পরিমাণে থাকে। এখন এটি কোথায় ঘটে? ফটোসিস্টেম এ ঘটবে থাইলাকয়েড পর্দার বাইরে, আর থাইলাকয়েডের পর্দার ভিতরের দিকে ঘটবে ফটোসিস্টেম 2। এখন এটা কিভাবে মনে রাখা যায়? দেখবা তোমাদের বাসাতে টাকা থাকে, তো টাকাটা কোথায় রাখো? আমি বলি টাকা বাইরে রাখো। কেন বললাম বাইরে রাখো? তুমি ইমাজিন করো যদি তোমার কাছে 1 কোটি টাকা থাকে, মনে করো তোমার ব্যাংক ব্যালেন্স 1 কোটি, সবকিছু মিলে 1 কোটি টাকা আছে। এখন এই 1 কোটি টাকা যদি খোঁজ নেওয়া হয়, দেখবা তোমার ব্যাংকে আছে 75 লাখ, আর তোমার বাসায় আছে কত? 25 লাখ। তো তোমার ঘরের ভিতরে কিন্তু 25 লাখ আছে, কিন্তু ব্যাংকে আছে তোমার 75 লাখ, মানে কি তুমি ঘরের বাইরে রাখছো বেশি। তো ঠিকই দেখবা ফটোসিস্টেম এ যেহেতু বেশি, তো এটি কোথায় ঘটবে? এটি পর্দার বাইরে ঘটবে। আর এটি কোথায় ঘটবে? পর্দার ভিতরে ঘটবে। এবার দেখো তোমার এর যে ইলেকট্রন, এই ইলেকট্রনের এনএডিপি বিজারণের ক্ষেত্রে তোমার ফটোসিস্টেম 1 এ কি হবে? ইলেকট্রন প্রদান করে, আর এখানে কি প্রদান করে? ফটোসিস্টেম 2 এ প্রোটন প্রদান করবে। ওকে, এই পার্থক্যগুলো জানলেই এনাফ। তারপরে দেখো তোমার সালোক সংশ্লেষণের প্রকারভেদ। সালোক সংশ্লেষণের প্রকারভেদ কে ভাগ করেন সেটা আমাদের প্রথমে জানা লাগবে, যে কোন বিজ্ঞানী সালোক সংশ্লেষণের প্রকারভেদ করেন। সেটা হলো বিজ্ঞানী ব্ল্যাকম্যান। এর কয়টি পর্যায় আছে? 2টি পর্যায় আছে। সেই 2টি পর্যায় কি কি? আলোক নির্ভর পর্যায় আর আলোক নিরপেক্ষ পর্যায়। আলোক নির্ভর পর্যায় কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে। আর এই যে তোমার আলোক নিরপেক্ষ পর্যায় কোথায় সংঘটিত হয়? ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হয়। ওকে, তাহলে ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে সংঘটিত হবে আলোক নিরপেক্ষ পর্যায়, আর তোমার আলোক নির্ভর পর্যায় কোথায় সংঘটিত হবে? ক্লোরোপ্লাস্টের থাইলাকয়েড মেমব্রেনে। এই যে জাস্ট সালোক সংশ্লেষণের প্রকারভেদ থেকে আলোক নির্ভর পর্যায়, আলোক নিরপেক্ষ পর্যায়, এই দুইটা পর্যায় কোথায় সংঘটিত হয়, এই দুইটা জানলেই নার্সিং অ্যাডমিশনের জন্য এনাফ। তারপরে দেখো কোনটা আসে, তোমার পানি সালোক বিভাজন। পানি সালোক বিভাজন তোমার কি? যখন আলোর উপস্থিতিতে পানি ভেঙে যায়, আলোর উপস্থিতিতে যখন পানি ভেঙে যাবে তাকে কি বলা হবে? পানির সালোক বিভাজন। তো এখানে কি কি পদার্থ তৈরি হবে যখন পানি ভাঙবে? অক্সিজেন, হাইড্রোজেন আয়ন এবং ইলেকট্রন। দেখো হাইড্রোজেন আয়ন কিন্তু, নট হাইড্রোজেন, হাইড্রোজেন আয়ন। পরীক্ষায় কোশ্চেন আসবে নিচের কোনটি পানির সালোক বিভাজন উৎপন্ন হয়? শুধু দেবে একটা হাইড্রোজেন, আর একটা দেবে হাইড্রোজেন আয়ন, ইলেকট্রন, আর একটা অক্সিজেন। এভাবে কিন্তু ভুল হবে। আর এই যে পানির সালোক বিভাজনের অপর নাম কি? হাইড্রোলাইসিস। কি অপর নাম কি? ইংরেজিতে একে কি বলা হয়? হাইড্রোলাইসিস অফ ওয়াটার। এই যে পানির সালোক বিভাজনের ফলে তাহলে তোমার কি কি উৎপন্ন হবে? পানির সালোক বিভাজন তোমার কাকে বলে, কিসের উপস্থিতিতে হয় এবং এর ইংরেজি নাম কি? এই 3টা জানলেই হবে এখান থেকে।